আসলে একটা সরকার যখন মানে আর গাল গল্প দিয়ে চলে না, এটা বুঝতে পারছে আস্তে আস্তে। দেশে এত কথা, অথচ এই যে দিল্লির বিদ্রোহ বা দিল্লির যুব বিদ্রোহ বা বলেন ছাত্রদের আন্দোলন থেকে এটা তো আজকে স্পষ্ট হয়েছে যে আমাদের দেশে এই সরকার, বিজেপি সরকার আসার পর দেশের যুবদের কর্মসংস্থান নেই। শুধুমাত্র দিল্লি না, আপনি আজকে যদি দেখেন দেশের বিভিন্ন রাজ্যে এই ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সংগঠিত হয়েছে। আজকে মূল সমস্যায় না গিয়ে প্রধানমন্ত্রী 2014 সাল থেকে যেটা করতে অভ্যস্ত, বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এটা হচ্ছে বিজেপির একটা ন্যারেটিভ পলিটিক্স। এখন দিমাকি নকশাল উনি দেখতে পাচ্ছেন। আসল সমস্যা তো বেকারদের কর্মসংস্থান, ওনাকে বলতে হবে তো। বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন উনি, সেই চাকরি কোথায় গেল? এত ককরোচ কোথায় পাচ্ছেন উনি? জন্ম হচ্ছে কোথায়? জবাব তো ওনাকে দিতে হবে। আসলে দিমাকি নকশাল এটা বলার মধ্য দিয়ে আর একটা ন্যারেটিভ গোটা দেশে ছড়িয়ে দেওয়া, যাতে সেই ন্যারেটিভে মানুষ হচ্ছে যে ভাসে, মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানো। দেখুন, এটা একটা বিষয় হচ্ছে যে আমরা তো এখন ডিজিটাল যুগে বাস করছি, যার ফলে জনপ্রতিনিধিকে মানুষ 24 ঘন্টা পেতে চাই। বিধানসভা এলাকাতে আমার কাছে সব মানুষ আসতে পারবে না, হয়তো যারা বা আমিও হয়তো সব মানুষের কাছে পৌঁছতে পারছি না, কিন্তু ডিজিটালি আমার বিধানসভা এলাকার সমস্ত ভোটার যাতে আমাকে পায় এবং আমাকে সমস্যার কথাটা জানাতে পারে, এবং আমার সাধ্য অনুযায়ী যাতে আমি সেই সমস্যাটা সলভ করার চেষ্টা করতে পারি, এবং তার একটা অ্যাকাউন্টেবিলিটি একটা বিধায়কের, যে আমার কাছে এত মানুষ সমস্যা জানালো, বছর শেষে আমি কতটা সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করলাম এবং সমাধানটা করতে পারলাম। বছর শেষে বা 2 বছর পর মানুষ যাতে তার ওপেন মূল্যায়নটাও করতে পারে একটা বিধায়ক সম্পর্কে, এটা একটা ইউনিক দৃষ্টান্ত গোটা রাজ্যের মধ্যে প্রথম আমরা আমাদের পার্টি সহ এটা চালু করলাম, যাতে মানুষ তার বিধায়ককে সবসময় তার সমস্যার কথা জানাতে পারে। এবং যারা আমাকে ভোট দেয় তারা হয়তো বিভিন্ন সংকোচে, বিভিন্ন এতে আমার কমরেডের কাছে আসতে পারছে না, বা হয়তো সরাসরি আমার কাছে আসতে পারছে না, কিন্তু পোর্টালে সে সমস্যাটা জানিয়ে দিতে পারবে, বুথ নাম্বার ধরে বা তার পরিচয় গোপন করেও সে জানাতে পারবে যে এই সমস্যায় সে করছে, যাতে সেইটা পারে। সেই কারণেই এই ধরনের উদ্যোগ। উদ্বেগ তৈরি হচ্ছে ভারতের মধ্যে, বারবার স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়িতে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দেখুন, আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের যদি গত 2014 সাল থেকে একই রকমভাবে আমরা বারবার বলে এসেছি যে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং হচ্ছে যে বৈদেশিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে এই সরকার সবচাইতে যেটা ব্লান্ডার করেছে, যেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, যেটা আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবসময় ঠিক আছে, পাকিস্তান করে ওরা নির্বাচন করে, ঠিক আছে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, আজকে বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ তো আমাদের চিরকালীন বন্ধু দেশ জন্মলগ্ন থেকে। আজকে দেখবেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কারো সঙ্গে সম্পর্ক আমাদের ভালো নেই, যার ফলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে স্বাভাবিকভাবেই আভ্যন্তরীণ নিরাপত্তাও সংকটের মুখে পড়ে। এটাই আমাদের আন্তর্জাতিক সম্পর্কে আমরা যা পড়েছি পলিটিক্যাল সায়েন্স। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সরকার পুরো ব্যর্থ। এখন মাথা ব্যথা হয়েছে, আজকে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা হচ্ছে, আজকে দাঁড়িয়ে হচ্ছে যে মায়ানমার নিয়ে এত মাথা ব্যথা হচ্ছে, কিন্তু 14 সাল থেকে আমরা শুনে আসছি যে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বগুরু হয়েছে, গোটা বিশ্বের আন্তর্জাতিক সমস্যা নাকি আমাদের প্রধানমন্ত্রী মিটিয়ে দেয়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নাকি থামিয়ে দেয়, এই গল্প আমরা শুনেছি। কিন্তু আজকে দাঁড়িয়ে যদি কোথাও এই ধরনের সংকট তৈরিও হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন, তাহলে ইমিডিয়েটলি আমাদের প্রস্তাব আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা আমাদের ভীষণভাবেই প্রয়োজন। সেটা যদি করে তাহলে আমাদের দেশের পক্ষে ভালো হবে। তারপরও ফায়ার সিস্টেম বসাতে খুব একটা আগ্রহ দেখায় না হোটেলগুলো, মানে হোটেলগুলোর বক্তব্য যে এই ফায়ার সিস্টেম করতে গেলে পদে পদে ঘুষ দিতে হচ্ছে, তার থেকে অবৈধভাবেই তারা চালাচ্ছেন, এরকমটাই। দেখুন, আমরা এই সরকার আসার পর থেকে শুধু ভাষণবাজিই দেখছি।
গত 15 বছর, গত 34 বছর এই কথা শুনলাম। আর হচ্ছে যে মন্ত্রীদের শুধু মিডিয়া নিয়ে এখানে নামা ওখানে নামা, যে আরবান মিনিস্ট্রি আছে যিনি আছেন তিনি হচ্ছে যে যেখানে সেখানে পার্কিং দেখে বেড়াচ্ছেন, যেখানে সেখানে ময়লা দেখে বেড়াচ্ছেন। কিন্তু আসলে যেটা পরিকাঠামোগত যে দুর্বলতাগুলি গত 15 বছর ধরে হয়েছে তৃণমূল জামানাতে, ঘুষ, দুর্নীতি, এইসবের মধ্য দিয়ে হচ্ছে যে অবৈধ নির্মাণ থেকে শুরু করে এই যে অবৈধ হোটেল ব্যবসা যেটা রমরমিয়ে চলেছে, সেইগুলোর দিকে নজর এই সরকার এখনও দিচ্ছে না। যা আছে শুধু সেটা রেখে দিয়ে একটা চটকদারি ঘোষণা, চটকদারি দেখনদারি কথাবার্তা বলার মধ্য দিয়ে হচ্ছে যে করছে। আমাদের পরিষ্কার বক্তব্য, যে জায়গাগুলোতে এই ধরনের দুর্বলতা আছে সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। এই শহরে, কলকাতা শহর সহ বিভিন্ন শহরে যেগুলো হোটেল আছে সেইখানে ফায়ার সিস্টেম ঠিকঠাকভাবে আছে কি না তা ফায়ার ডিপার্টমেন্টকে আরও সক্রিয় হতে হবে, যাতে এই ধরনের প্রাণহানির ঘটনা আগামী দিনে মানুষ না দেখে। সব কথাতেই শুধু আগের সরকার, আগের 34 বছর এইটা শোনার জন্যে মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেনি। তাহলে পরিষ্কার কথা, আপনাদেরকে যার জন্যে ক্ষমতায় নিয়ে এসছে আর যে কথা বলে আপনারা ক্ষমতায় এসেছেন সেই কাজগুলো মনোযোগ দিয়ে করুন, তাহলে মানুষের মৃত্যু থেকে বাঁচবে মানুষ এবং মানুষ ভালো থাকবে। আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হলো। দেখুন, এমনি সাধারণত রাজ্যের আইন শৃঙ্খলার তো সেই রকমভাবে কোনো দেখতে পাচ্ছি না। এখন মুখ্যমন্ত্রী কেন সতর্ক করছেন, কেন হচ্ছে যে বিজেপির মনে হচ্ছে এটা যে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। বীরভূমে আজকে জেলা পরিষদে অনাস্থা আসার কথা ছিল, তার আগেই পদত্যাগ করলেন কাজল শেখ। কাজল শেখ মানে তো ভালো তৃণমূল, তাই না? তাহলে ভালো তৃণমূল এখন তো মুখ্যমন্ত্রী বা বিজেপি যা বলছে সেইভাবে কাজ করছে। এখন এর পিছনে খুঁজতে হবে যে আসলে বিজেপির নির্দেশ আছে কি না ওই জেলা পরিষদ বিজেপির হাতে তুলে দেওয়ার জন্যে। ভালো তৃণমূল মানে তো হচ্ছে যে আমাদের রাজ্যের বিরোধী দল, যার ফলে এইটা খোঁজ করতে হবে। আর কাজল শেখের পদত্যাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওখানে যত রকমের হুলিগানিজম বীরভূম জেলাতে হয়েছে, যত রকমের গুন্ডাবাজি হয়েছে, যত রকমের তোলাবাজি হয়েছে, বালি চুরি থেকে পাথর খাদান থেকে শুরু করে সমস্ত কিছুর অপকর্মের মূল পাণ্ডা হচ্ছে যে এই কাজল শেখ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল। তারা আজকে ভালো তৃণমূল সেজেছে, বিজেপির কোলে নাচছে, দোল খাচ্ছে, যার ফলে সেটা বড় কথা না। আমাদের কথা হচ্ছে যে কাজল শেখ ইস্তফা দিল কি না দিল তাতে কিচ্ছু যায় আসে না বীরভূমের জনগণের, রাজ্যের জনগণের। আমরা যেটা পরিষ্কার কথা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে প্রতিশ্রুতি এই রাজ্য সরকার দিয়েছে, আমাদের পরিষ্কার কথা, এখনও অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটারদের সমস্যায় জর্জরিত হয়ে হচ্ছে যে তারা ভুগছে, সেই মানুষদেরকে নিয়ে কি করবে রাজ্য সরকার, সেগুলো পরিষ্কার করে বলতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে 12 রকমের ফতুয়া আজকে 3 মাসের মধ্যে, তাতে যে সাধারণ মহিলাদের হয়রানি, সেটা নিয়ে পরিষ্কার একটা স্ট্যান্ড নিতে হবে। আজকে দাঁড়িয়ে এসএলএসটির টিচাররা যাদের নিয়োগের ক্ষেত্রে সমস্যা, তারা রাস্তায় মিছিল করছে, বড় বড় ভাষণ দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, সেগুলো নিয়ে রাজ্য সরকারের স্পষ্ট বার্তা দিতে হবে। একই রকমভাবে কনস্টেবল পরীক্ষা দেওয়া প্রায় গত সরকারের সময়ে, তা নিয়ে স্টে অর্ডার হাইকোর্ট দিয়েছে। সেই কনস্টেবলের হচ্ছে যে শয়ে শয়ে ছেলে মেয়ে তারা আজকে দাঁড়িয়ে আর্তনাদ করছে, সেই সমস্ত ছেলে মেয়েদের কী হবে, এইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা। আমরা সেই কারণে বামপন্থীরা কাজল শেখকে নিয়ে আমাদের ভাবনা নেই, আমাদের মানুষকে নিয়ে ভাবনা, মানুষের জন্যে আন্দোলন করছি, রাস্তায় আছি আমরা, বিধানসভায় আমরা বলছি, বাকিটা মানুষ বিচার করবে। কালকে দেখলাম যে গভীর মানে রাত 10টার কাছাকাছি সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সঙ্গে এসএফআইয়ের সংঘর্ষ, এবং এবিভিপির অভিযোগ যে জিবি এখন হওয়ার কথা নয়, ইউনিয়ন ভেঙে গিয়েছে, তারপরেও সেখানে কি করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এই কাজ করছে। তারপরে অরবিন্দ ভবনের সঙ্গে সামনে প্রায় তাণ্ডবের ছবি, আজকেও দুপক্ষই মিছিল করে। দেখুন, একটা বিষয়, গতকাল যাদবপুরে রাত্রিবেলাতে যে ঘটনা ঘটানো হয়েছে, এবিভিপির নাম করে কিছু বহিরাগত বিজেপি গুন্ডা তারা যাদবপুরে গিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি আপনাদের অনেক ভিডিও দেখাতে পারবো যা আমার কাছে আছে, যেটা ছাত্র নামধারী কিছু গুন্ডা যাদবপুর ইউনিভার্সিটিতে
তাণ্ডব চালিয়েছে। ওখানে ছাত্র সংঘর্ষ বলে যেটা বিধায়িকা বলার চেষ্টা করছেন, সংবাদ মাধ্যমে বলার চেষ্টা করছেন বিধায়িকা, সেটা কখনোই ছাত্র সংঘর্ষ না। এটা বিজেপির প্ল্যান যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে হবে, এবিভিপির প্ল্যান যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে হবে। এটা ওনাদের বহুদিনের টার্গেট। সেই টার্গেটকে যখন গণতান্ত্রিকভাবে তারা সফল হচ্ছে না ওখানে সংগঠন গড়ে তোলার জন্যে, তখন এইরকমভাবে একটা ভ্যান্ডালিজম তৈরি করে যাদবপুর ইউনিভার্সিটির মতো এক্সেলেন্ট ইউনিভার্সিটিকে তারা বদনাম করতে চাইছে এবং এমনভাবে দেখাতে চাইছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে বামেরা এই ধরনের গুন্ডামো বা এই ধরনের অনিয়ম করছে। কিন্তু এটা সর্বৈব মিথ্যা। কারণ যদি আমরা ভারতবর্ষের শিক্ষা র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটিগুলোর তালিকা দেখি তাহলে 1 থেকে 10-এর মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি আছে। কিন্তু আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটিকে বদনাম করা এবং তার সাথে সাথে বামেদের বদনাম করা। ওখানে এবিভিপির কোনো সংগঠন নেই। আমি আপনাকে ছবি দেখাতে পারি। এই ব্যক্তি কী করে ছাত্র হয়? এই যে বিধায়িকা যাকে নিয়ে হাসপাতালে শুশ্রূষা করছে, আপনি দেখুন, জুম করে দেখান। এই ব্যক্তি যদি ছাত্র হিসাবে গণ্য হয় এবং এবিভিপির নেতা হয় তাহলে সেটা সবথেকে বড় দুঃখের হবে। আসলে বিষয়টা এরকম না। এই যে দেখাচ্ছেন যেটা, ইনি যাদবপুরের ছাত্র। আসলে এটা হচ্ছে যে বহুদিনের আরএসএস এবং হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনের সব টার্গেট হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, এগুলোকে টার্গেট করে যখন পারছে না গণতান্ত্রিকভাবে, তখন এইরকম ভ্যান্ডালিজম, এইরকম গুন্ডামি করে যাদবপুর ইউনিভার্সিটির বদনাম করার চেষ্টা করছে।